আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদেরকে নতুন একটা টপিকসের জিনিস নিয়ে। সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে একটা কথা বলা হইছে আগে। বাট আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। আমি বলছিলামই যে আমরা সেন্টেন্স নিয়ে ২ টা ক্লাস করব। পার্ট 1 এ আমরা সেন্টেন্সের কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। বাট এই লাস্ট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তো আপনাদের সবাইকে রিয়াজ স্টাডি যে পেজ, এই পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এবং নতুন ক্লাসের জন্য অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা এই রিয়াজ স্টাডি যেই ক্লাসগুলা বা পেজের যেই ক্লাসগুলা, যে ভিডিওগুলো অবশ্যই আপনারা সবগুলা দেখবেন সিরিয়াল মেইনটেইন করে। তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে আমার ক্লাসগুলায় আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে সাথে থাকবেন। কারণ হচ্ছে খাতা কলম নিয়ে যদি আপনারা কোন জিনিস শিখতে না পারেন তাহলে ততটা ভালো করে শিখা যায় না। আর 0 থেকে অ্যাডভান্স লেভেলে যারাই আছেন সবাই ক্লাসগুলা করতে পারেন। আপনার জন্য সহজ হইতে পারে বা কারো জন্য এই জিনিসগুলা ছোটখাটো জিনিসগুলা বা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে জিনিসগুলা, এগুলো অনেকের কাছে অনেক, অনেক কঠিন হতে পারে। বাট আপনার কাছে সহজ, আপনিও আবার শিখতে পারেন। আর যাদের কাছে কঠিন মনে হয় তারা আবার একটু আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন। যাই হোক, রাইট? তো কথা হচ্ছে আমরা সেন্টেন্সকে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিনিং অনুযায়ী, আমি অবশ্য লিখে দিচ্ছি মিনিং অনুযায়ী মানে অর্থভেদে। মিনিং অনুযায়ী সেন্টেন্স ৫ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো এই ৫ প্রকার সম্পর্কে আমরা জানি। তো আরো ৩ প্রকার আছে যেটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে ৩ প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো আমরা আমাদের নেক্সট যে ক্লাস, ওই ক্লাসে যখন ট্রান্সফরমেশন সম্পর্কে জানবো, ট্রান্সফরমেশনের রুলস গুলা শিখবো, তখন আমরা ইনশাআল্লাহ স্ট্রাকচার অনুযায়ী যেই ৩ ধরনের সেন্টেন্স আছে ওগুলা নিয়ে আলোচনা করব। সো আজকে এই শেষ ক্লাসে বা হচ্ছে পার্ট 2 তে সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট করব, সেটা হচ্ছে মিনিং অনুযায়ী। তো মিনিং অনুযায়ী আপনারা দেখতেই পাবেন মিনিং অনুযায়ী হচ্ছে সেন্টেন্স ৫ প্রকার। অ্যাসার্টিভ, যেটার বাংলা হচ্ছে বর্ণনামূলক বাক্য। মানে পৃথিবীতে যেই কথাটা, যেই বাক্যগুলা সবচেয়ে বেশি মানুষ বলে এবং যেটা শান্ত, সাবলীল, যেটার ভিতরে কোনো প্রশ্ন নাই, কোনো বিস্ময় নাই, কোনো আদেশ নাই, কোনো নিষেধ নাই। এইসব জিনিসগুলা শান্ত, নিরিবিলি, নরমাল ভাষাগুলার ক্ষেত্রে যে সেন্টেন্স গুলা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, প্রশ্নমূলক বাক্য। ৩ নাম্বার হচ্ছে ইম্পারেটিভ, অনুজ্ঞাবাচক বাক্য। এখন আমার একটা ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে যে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আপনি উপদেশমূলক বলতেন। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে উপদেশমূলক বাক্য। হ্যাঁ, কথাটা ঠিক। বাট আমি উপদেশমূলক বাক্য বলি না। কেন? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু উপদেশ বলা হয়? শুধু তো উপদেশ করা হয় না। কারণ এখানে উপদেশ আছে, আদেশ আছে, নিষেধ আছে, অনুরোধ আছে। ঠিক আছে? অনেক কিছু আছে। এইজন্য আমি একসাথে ইম্পারেটিভ সেন্টেন্স কে বলি অনুজ্ঞাবাচক বাক্য। যাই হোক, পরেরটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আম আমরা যেটাকে বলতে পারি অপারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। অর্থাৎ এগুলা চিনার উপায় আমি ফার্স্ট ক্লাসে বলে দিছি। তো আবারও আমরা এগুলা শিখবো, আবারও আমি বলে দেব। বাট আমরা একটু প্রথমেই অ্যাসার্টিভ থেকে শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ২ ধরনের রূপ থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ২ ধরনের রূপ থাকে। আসলে রূপটা কি? মানে দেখতে তারা ২ রকমের হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটাকে বলা হয় হ্যাঁ বোধক। আর আরেকটা হচ্ছে নেগেটিভ, যেটাকে বলা হয় না বোধক। অ্যাফার্মেটিভকে ইতিবাচকও বলা যায়, নেগেটিভকে নেতিবাচকও বলা যায়। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই ২ টা ক্লাসিফিকেশন তৈরি হইছে অ্যাসার্টিভ থেকে। তো অ্যাসার্টিভ ২ ধরনের হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই জিনিসগুলা কিন্তু আমাদের ট্রান্সফরমেশনে প্রয়োজন পড়বে। ট্রান্সফরমেশনে অবশ্যই প্রয়োজন পড়বে। আচ্ছা, অ্যাফার্মেটিভ দেখতে কি রকম? অ্যাফার্মেটিভ দেখতে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ডট ডট, ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ দেখতে। তো আপনি যদি বলেন যে ভাই একটা এক্সাম্পল দেখান, দেখতে পারি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই। দেখো তো আই সাবজেক্ট,
ইট মেইন ভার্ব বা ভার্ব আর রাইস অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম ন্যাচারাল যখন সেন্টেন্স দেখবো যেটার ভিতরে কোনো না বোধক কথা নাই, হ্যাঁ বোধক কথা বা বোঝা যায় যে ইতিবাচক কথা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভটা কি? নেগেটিভটার ভিতরে একটা নট যুক্ত থাকবে। নেগেটিভ কথাটার ভিতরে বোঝা যায় নেগেটিভ, মানে নট কথাটা থাকতে পারে। তো নেগেটিভ কথাটা যখন আমরা ব্যবহার করব তখন কি রকম হয়? নেগেটিভটা আমরা যদি লিখি সাবজেক্ট প্লাস সাবজেক্ট, না বোধকে প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো আপনারা অবশ্য দেখছেন অক্সিলারি ভার্ব কোনগুলা? প্লাস নট প্লাস মূল ভার্ব মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ডট ডট ডট। কেন এটা লিখলাম? কারণ হচ্ছে নট কথাটা তো থাকতেই হবে। নট ছাড়া তো আমার নেগেটিভ সেন্টেন্স তৈরিই হবে না। এই জন্য নট কথাটা আমাদের থাকতেই হবে। যাই হোক, আমরা নট কথাটা ব্যবহার করছি। তবে নট কথাটা অবশ্যই অক্সিলারি ভার্বের সাথেই থাকবে। যদি বলো যে ভাইয়া আপনি একটা এক্সাম্পল দেন তো, আমরা এক্সাম্পল অনুযায়ী লিখতে পারি। যেমন যেমন আমরা লিখতে পারি যে আহ, যে হি ডিড নট গো টু মাই হাউস। তো লিখলাম হি ডিড নট গো টু মাই হাউস, সে আমার বাসায় যায়নি। তো দেখো তো একটা সাবজেক্ট হি, ডিড একটা অক্সিলারি ভার্ব, তার সাথে একটা নট আছে, গো মেইন ভার্ব, তারপর অবজেক্ট। আমি এতটুকু যদি নাও দেই, আমি এতটুকু লিখি যে হি ডিড নট গো, সে যায়নি, তাও তো হয়। তাহলে আমি সাবজেক্ট পাইলাম, একটা অক্সিলারি ভার্ব পাইলাম, একটা নট পাইলাম, আর একটা হচ্ছে মেইন ভার্ব পাইলাম। তো এই ন্যাচারাল স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু নেগেটিভ করতে পারবো। তাহলে অ্যাফার্মেটিভ কি? অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট, শেষ। আর নেগেটিভ হচ্ছে শুধু একটা নট। নট তো খালি বসে না, অক্সিলারি ভার্বের সাথে বসে। তাহলে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে ডট ডট। ঠিক আছে? ডট ডট মানে হচ্ছে আপনার এখানে এক্সটেনশন হতে পারে, বাকি অংশ হতে পারে, তারপরে ফুল স্টপ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা রূপ আমরা জানতে পারলাম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ সম্পর্কে। ইন্টারোগেটিভ অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। দেখো, প্রশ্ন করা হইল, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। অবশ্যই দেখা যায় এখানে প্রশ্ন করা হয়। এখন আপনি বলতেছেন যে ভাইয়া আমি চিনি না, অর্থ জানি না যে এটা প্রশ্ন করা হইছে না না হইছে, তবে চিহ্ন দিয়ে আমরা জানতে পারি। চিহ্ন তো প্রশ্নবোধক চিহ্ন তো আমরা সবাই চিনি এটা। এই চিহ্নটা সবার লাস্টে থাকবে। যদি এই চিহ্নটা সবার লাস্টে থাকে যে সেন্টেন্সের, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হতে স্ট্রাকচারটা কিরকম হতে পারে সেটা সম্পর্কে জানবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন ভাবে তৈরি করা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন ভাবে তৈরি করা যায়। তো আমি তিন ভাব সম্পর্কে জানবো, তবে একটু আমি ধারণা দিয়ে দিই। ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, অনেকে বলতে পারে যে ভাইয়া ডাব্লিউএস কোশ্চেন আমি চিনি না, কারণ ওয়াজ কি ডাব্লিউএস কোশ্চেন? ওয়াজ বলো তো, হোয়াই, হোয়াই এটা ডাব্লিউএস কোশ্চেন বলো, এই দুইটার ভিতরে কোনটা ডাব্লিউএস কোশ্চেন, না দুইটাই ডাব্লিউএস কোশ্চেন বলা যায়? অবশ্যই আপনারা বলতে পারতেছেন, অনেকেই বলতে পারে যে ডাব্লিউ যখন থাকবে সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে ভুল কথা। ডাব্লিউ থাকলেই যে ডাব্লিউএস কোশ্চেন, এটা ভুল কথা। অর্থাৎ আমার ডাব্লিউএস কোশ্চেন কোনগুলা? হোয়াই, হু, হুম, হুইচ, হোয়াট, হোয়েন, এই যে যেগুলো আছে, হোয়ার, আর এস হচ্ছে শুধু হাউ। এই জিনিসগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এগুলা দিয়ে আমরা অবশ্যই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করা যায়। তো এখন যদি বলো যে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স কি শুধু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করা হয়, অন্য কিছু দিয়ে করা হয় না? অবশ্যই করা হয়। অক্সিলারি ভার্ব দিয়ে আর মেইন ভার্ব দিয়ে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবা। তো আমরা তিন ফরম্যাটে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করা যায়। এই তিন ফরম্যাটে স্ট্রাকচারটা কিরকম হবে সেটা সম্পর্কে জানি। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, প্রথমে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, এটা প্রথমে আমাদের দিতে হবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন ছাড়া
অনেকগুলো হয় না। তো যেই প্রথম রুলস ডাব্লিউএস কোশ্চেন প্লাস আমরা তারপর একটা অক্সিলারি ভার্ব দিব। বুঝো কিন্তু কথা। মানে যখন আমি প্রশ্ন করবো তখন অবশ্যই আমার কি দিতে হবে? অক্সিলারি ভার্ব দিতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব প্লাস ডট ডট দিয়ে তারপর হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। কথাটা ক্লিয়ার? যেমন আমরা ডাব্লিউএস কোশ্চেন লিখবো, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব লিখবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা এক ধরনের স্ট্রাকচার। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার আরেকটা স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন প্রথমে, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, মূল ভার্ব, তারপর হচ্ছে আরো কিছু থাকতে পারে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যদি বলো যে একটা এক্সাম্পল দেখান, হ্যাঁ অবশ্যই আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। হোয়ার আর ইউ গোয়িং? দেখো হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং বা হোয়ার আর ইউ ডুইং যেটা বলো। তো দেখো তো ডাব্লিউএস কোশ্চেনের হোয়ার আছে, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট ইউ আছে এবং মেইন ভার্ব গো আছে। লাস্টে আর কিছু নাই। যদি থাকতে পারে আমরাও দিতে পারি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই স্ট্রাকচারটা যদি আমরা করতে পারি তাহলে এটাই এক ধরনের একটা সিস্টেম ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য, রাইট? তো এখন আমরা আরেকটি স্ট্রাকচারে যাই। আমরা তো এই স্ট্রাকচারটা জানলাম, তো আরেকটি স্ট্রাকচার আরো সহজ। যে ডাব্লিউএস এর পরে কি থাকে? ডাব্লিউএস কোশ্চেনের পরে একটা নাউন থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তারপর হচ্ছে মূল ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে কি মূল ভার্ব থাকে। কিরকম সেটা? যেমন ডাব্লিউএস কোশ্চেন প্লাস আমরা একটা নাউন বসাবো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস তারপর একটা সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে মেইন ভার্ব প্লাস ডট 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 ডট। কথা কিন্তু ক্লিয়ার? ডাব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে কি নাউন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব। আমরা এই একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও করতে পারবো। যেমন হুইচ পেন, হুইচ হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে? তাহলে আমরা এটাও করতে পারি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তো দেখো তো ডাব্লিউএস কোশ্চেন আছে, পেন হচ্ছে নাউন, পেন হচ্ছে একটা নাউন, পেন অর্থ কলম, অক্সিলারি ভার্ব হিসাবে ডু আছে, সাবজেক্ট হিসাবে ইউ আছে, মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট। তাহলে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তাহলে এই একটা আরেকটি স্ট্রাকচার আমরা জানলাম যে ডাব্লিউএস কোশ্চেন প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ডট ডট যদি কিছু থাকে এক্সটেনশন হিসাবে দিলাম, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা 2 নাম্বার স্ট্রাকচারটাও জেনে ফেললাম। এবার লাস্ট স্ট্রাকচার যেটা সম্পর্কে সবচেয়ে বেশি মানুষ কথা বলে, আরেকটা কথা হচ্ছে আমরা ধরো লিখতাম ডাজি ঘু, ধরো নর্মালি ভাবে লিখতে পারলাম কি ডাজি ঘু, ডাজ ঘু। কথা বুঝো, ডাজ হি। দেখো সেন্টেন্স মূলত কত ভাবে তৈরি করা যায় সেটা আমরা অবশ্যই লিখতে পারবো। যেমন ডাজ হি গো, সে কি যায়? ডাজ হি গো, সে কি যায়? তো দেখো যে এটা তো হয়, হয়। এটার সামনে যদি আমরা একটু ডাব্লিউএস কোশ্চেন একটু বসাই এক্সট্রা, হোয়ার, হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়? হোয়াই ডাজ হি গো, সে কেন যায়? মানে যেইটাই আমি বসাবো ডাব্লিউএস কোশ্চেন তাও দিয়ে হইব। আমি ডাব্লিউএস কোশ্চেন ছাড়াও যদি আমি বসাই, ডাব্লিউএস কোশ্চেন নাই, শুধু ডাজ হি গো। দেখো আমরা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শিখছি, তাই বলে কি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সবসময় শুরু হইবে? আমরা কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, ডাজ হি গো, সে কি যায়? এখন ডাজ নট হি গো, সে কি যায় না? নটও ইউজ করতে পারি। বাট এই যে নট ইউজ করবো এইটাই হচ্ছে আরেকটা রুলস, ঠিক আছে? যেমন ধরো আমরা অনেকে পরিচিত আছি ইন্ট্রো নেগেটিভ সম্পর্কে। কি সম্পর্কে? ইন্ট্রো নেগেটিভ মানে প্রশ্নের ভিতরে নেতিবাচকতা, প্রশ্ন করতে গিয়ে নেতিবাচকতা তৈরি করে ফেলবো, এটা হচ্ছে ইন্ট্রো নেগেটিভ। নেগেটিভ মানে না বোধক, নেতিবাচকতা। তাহলে ইন্ট্রো নেগেটিভ হচ্ছে প্রশ্নের ভিতরে আমি কি নেতিবাচক কথাটা তৈরি করে ফেলবো। তাহলে এই যে আমরা লিখতে পারি হোয়ার ডাজ হি গো, এটা লিখতে পারি। প্রথমে যদি আমি লিখি ডাজ হি গো, সে কি যায়? হ্যাঁ প্রশ্ন হয়েছে। তারপর যদি দিই হোয়ার ডাজ হি গো,
সে সে কোথায় যায়? তা হচ্ছে, এখন যদি আমি হোয়ার ডাজ এর পরে যদি একটা নট বসিয়ে দিই, হোয়ার ডাজ নট হি গো, হোয়ার ডাজ নট হি গো, সে কি যায় না? কথা কি বুঝছো? মানে হচ্ছে সে কি যায় না, না কথাটাও আছে, আবার প্রশ্ন করা হয়ে গেছে, সে কি যায় না মানে প্রশ্ন করছে, আবার কথাটার ভিতর নট কথাটাও আছে, সে কি যায় না। তাহলে আমার কথা হচ্ছে আমি তিনটা রুলস জানলাম। সেটা হচ্ছে একটা ন্যাচারাল, ডাবলস কোশ্চেন, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, তারপর অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা ডাবলস কোশ্চেন, একটা নাউন, একটা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট। আরেকটা শুনলাম ইন্ট্রোনেগেটিভ, যেটাকে বলা হয় প্রশ্নের ভিতরে নেতিবাচকতা তৈরি করে ফেলা। সেটাও আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেন দিয়েও করতে পারি, ডাব্লিউএস কোশ্চেন ছাড়াও করতে পারি ইন্ট্রোনেগেটিভ। ধর হোয়ার দিলাম না, তাও হইব। হোয়ার ডাজ নট হি গো, বা শুধু ডাজ নট হি গো, তাহলে আমি প্রশ্নও করলাম এবং তার ভিতর নেগেটিভ নট কথাটা তৈরি করে ফেললাম, সেটা হচ্ছে কি আমাদের ইন্ট্রোনেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন ভাবে তৈরি করা হয়, আমরা অবশ্য জানলাম। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ওই দিনও জানলাম প্রথম ক্লাসে। আজকে ইনশাল্লাহ ইম্পারেটিভ সেন্টেন্সকে আরেকটু আমরা হাইলাইট করে শিখি, যেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক, না আমি বলবো না উপদেশমূলক, না আমি বলবো শুধু অনুরোধ বাচক, কিচ্ছু বলবো না, আমি অনুজ্ঞাবাচক। মানে এই অনুজ্ঞার ভিতরেই আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ সবকিছু আছে। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাবাচক। চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে এটা মূল ভার্ব দিয়ে শুরু হইল, মূল ভার্ব দ্বারা শুরু হইব বা লেট দ্বারা শুরু হইব। মূল ভার্ব বা হচ্ছে লেট দ্বারা শুরু যেটা হইব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি ওই দিনও বলছি ফার্স্ট ক্লাসে যে লেট মি গো, লেট মি চেক, ঠিক আছে। এখন যদি বলো লেট মি চেক, লেট, লেট কথাটারে আমরা লে ইউজ করতে পারি। মডার্ন যে ইংলিশ গ্রামাটিক্যাল পয়েন্ট আছে সেখানে লেটকে লে বলে একসাথে, লে মি গো, লে মি গো, লে মি চেক, এগুলা। তো মূল ভার্ব দিয়ে শুরু করতে পারে, ওপেন দ্য ডোর, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, ডু হচ্ছে মূল ভার্ব, ওপেন দ্য ডোর, ওপেন মূল ভার্ব। তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হয় আবার লেট দিয়ে শুরু হয়, লেট তো অবশ্য ভার্বই, বাট এই কথা এইটাই, মূল ভার্ব দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাও আমরা জানলাম। আরেকটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, সেটা সম্পর্কে আমরা জানছি ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এটা একটা টুইস্ট আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, যেমন আমরা লেট দেয়া এবং ভার্ব দিয়ে শুরু করি, সেটার ভিতরে অপারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে, অপারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক। অবশ্যই আমাদের এই সেন্টেন্সে একটা ইচ্ছা থাকতে পারে বা প্রার্থনা থাকতে পারে। তো আমরা আমাদের স্যাররা ছোটবেলায় একটা জিনিস শেখাইছে, এরকম অপারেটিভ সেন্টেন্স তুমি চিনতে পারবা। কিভাবে চিনতে পারবো স্যার? তুমি মে প্লাস একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মে প্লাস একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, সেটাই মিলা হইল ইম্পারেটিভ, সরি অপারেটিভ সেন্টেন্স। আমাদের স্যার শিখেছিল যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি মে থাকে তাহলে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ তো শিখছিলাম, ওই যে মনে আছে আমরা অ্যাসার্টিভ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট শিখলাম, আবার নেগেটিভ শিখলাম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, সেটাও শিখলাম। আচ্ছা গাইস, তো মে দেখো আমরা যদি লিখি মে বাংলাদেশ, বাংলাদেশ লিভ লং, মে বাংলাদেশ লিভ লং, এই যে ন্যাচারাল মে বাংলাদেশ লিভ লং, এটা লিখলাম। দেখো তো বাংলাদেশকে একটা সাবজেক্ট, লিভকে একটা ভার্ব না, তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে সেটা না অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে না এটা। আর তার সামনে যদি আমরা একটা মে দিই, মে, মে বাংলাদেশ লিভ লং, তখন মে দেওয়ার কারণে এই পুরাটা মিলে একটা এখন হয়ে গেছে অপারেটিভ সেন্টেন্স। আবার লিখতে পারি মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে। মে দেওয়া হয়, আবার অনেক সময় লং দিয়ে শুরু হয়, লং লিভ দা কিং, লং লিভ দা কিং, ঠিক আছে। তো এই মে দিয়ে এবং লং দিয়ে শুরু হয়, এবং বা বলা যায় ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, ইচ্ছা বা প্রার্থনা চাইলে বা বুঝাইলে আমরা অবশ্যই শিখতে পারবো যেটা অপারেটিভ সেন্টেন্স। লাস্ট যেটা সেটা হচ্ছে
এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি বিস্ময়কর চিহ্ন, যেটাকে আমরা বাংলায় বলি বিস্ময়কর চিহ্ন। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার একটা উপায় আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা লিখবো এক্সক্লেমেটরি, এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। বিস্ময়, এই সেন্টেন্সে বিস্ময় নিয়ে কাজ করব, সেটা দুঃখ, আনন্দ, হতাশা, আফসোস, বিস্ময়, এইসব জিনিসগুলা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে তৈরি করা হয়। তো অবশ্যই এই চিহ্ন দিয়ে এক্সক্লেমেশন মার্ক দিয়ে অবশ্যই আমরা চিনতে পারবো যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্স আপনি অর্থ জানেন না, বাট এই সেন্টেন্স দিয়ে জানতে পারবেন যে এটা, হ্যাঁ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমরা লিখতে পারি হাউ নাইস বার্ড ইজ। দেখো, তো আমি সেন্টেন্স অর্থ জানি না, কিন্তু এই চিহ্ন দ্বারা আমি জানতে পারলাম যে হ্যাঁ, এটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ নাইস বার্ড ইট ইজ। ধরো, আমরা যদি সেন্টেন্সের অর্থ না জানি, তারপরেও বুঝবো যে এটা চিহ্ন দিয়া যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে হচ্ছে আমি প্রশ্নের অর্থ বা সেন্টেন্সের অর্থ দিয়েও আমরা বুঝতে পারি যে এটা হ্যাঁ হতাশা বুঝাইছে, আনন্দ বুঝাইছে, বা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বুঝাইছে। এগুলা বুঝাইলে ইনশাল্লাহ আমরা বলতে পারবো যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অবশ্যই আমাদের আহ, এই সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে, এবং নেক্সট টাইম আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। বাট এই যে মিনিংফুল সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, এটা হচ্ছে মিনিং অনুযায়ী। আর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলো আমরা ট্রান্সফরমেশন যখন করব তখন ইনশাল্লাহ ওটা শিখবো। এই হচ্ছে আমাদের আজকের এই কি বলা হয় সেন্টেন্স সম্পর্কে পুরোপুরি ডিটেলস। তো আমরা মূলত যদি এগুলা ভালো করে প্র্যাকটিস করি, তাহলে আমরা প্যারাগ্রাফ, এসে, রাইটিং স্কিলে যে জিনিসগুলা আমাদের উইক আছে, উইকনেসটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো যদি আমরা প্র্যাকটিস করতে থাকি সেন্টেন্স সম্পর্কে। যাই হোক, আমরা মেকও করতে পারবো খুব তাড়াতাড়ি। আরেকটা কথা হচ্ছে যে আমার এই ক্লাসগুলো আপনারা অবশ্যই বন্ধু বান্ধব এবং হচ্ছে আত্মীয় স্বজন এবং হচ্ছে যারা কলিগ আছে, ক্লাসমেট আছে, সবার কাছে আপনারা শেয়ার করবেন। কারণ হচ্ছে আপনি যেটা জিনিস জানেন, অন্য কেউ হচ্ছে সেটা নাও জানতে পারে। তো ইনশাল্লাহ আপনাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যে আমি নেক্সট ভালো একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।